ব্লকের প্রেসিডেন্ট, ব্লকের ভাইস প্রেসিডেন্ট, ব্লকের জেনারেল সেক্রেটারি আর সোনাই সমষ্টির অন্তর্গত শিলচর জেলা কংগ্রেসের যারা পদাধিকারী আছেন এদেরকে নিয়ে আর যত পিআরআই মেম্বার আছেন ইলেক্টেড জেলা পরিষদ, এপি সদস্য, পঞ্চায়েত এদেরকে নিয়ে আজকে এবার মূল সভাটা আছে। আজকে কংগ্রেসের যে সোনাই যেটা কংগ্রেসের দুর্গ, আর এটা আজকের যে ওয়ার্কার্স মিট থেকে বোঝা গেছে যে প্রত্যেকজন কর্মীরা একজনও কোনো শারীরিক অসুবিধার কথা হয়েও একজনও অ্যাবসেন্ট করেনি, সব প্রেজেন্ট হয়েছে। তাদের লক্ষ্য একটাই যে আগামী যে নির্বাচন হবে ওই নির্বাচনের দলের প্রার্থীকে নির্বাচিত করা, তাদের একটাই লক্ষ্য। আজকে যেটা বিজেপি যে 5 বছর যে কোনো কাজ করেনি এবং বিজেপির যেজন সমর্থিত এজিপির প্রার্থী যিনি সোনাইয়ের বিধায়ক ছিলেন ওই করিমউদ্দিন বড়বইয়া গত 5 বছরের ভিতরে 4.5 বছর উনি কোনো কাজ করেনি। একবার দিল্লিতে দিসপুরে ছিলেন, শুধুমাত্র ওনার একটাই কাজ ছিল যে টক শো করা। আমাদের মুখ্যমন্ত্রী যে শ্রুতলিপি দিতেন ওই শ্রুতলিপি নিয়ে উনি টক শো করতেন। আজকে সোনাইয়ের মানুষ ওনাকে যে প্রত্যাখ্যান করেছে এটা উনি বুঝতে পেরেছেন, এর জন্য উনি এজিপির টিকিট নিয়েছেন। উনি ইউডিএফের ক্যান্ডিডেট ছিলেন, 72,000 ভোটে জিতেছিলেন। ইউডিএফ দলে কী ভুল কাম করলো যে ইউডিএফের দলের টিকিটটা নিয়ে উনি খেলছেন না। মানে জানেন উনি যে গত 2021-এ ইউডিএফের কোনো ভোটার ছিল না, কংগ্রেসের ভোটে উনি জিতেছিলেন। আর কংগ্রেসের ভোটে জিতে বিধায়ক হয়েও কংগ্রেসের এপিদেরকে রিজাইন দিয়ে ইউডিএফে নেওয়ার চেষ্টা করেছিলেন, নিয়েছিলেন। এর জন্য ওই ক্ষোভটা কংগ্রেসি ভোটারের মনে আছে। এর জন্য এইবার আপনার কংগ্রেসের প্রার্থী আমি আছি, দল আমাকে ক্যান্ডিডেট করেছে। আপনারা দেখবেন শুধুমাত্র নির্বাচনের অপেক্ষা করতেছে ভোটাররা, দলীয় কর্মীরা। ভোট আসলে প্রায় 1 লক্ষ ভোটের বেশি পাবো, আমি 1 লক্ষের অধিক ভোট পাবো। কারণ কংগ্রেসের দুর্গ যে একটা সোনাই, গত লোকসভা ইলেকশনে এটা বোঝা গেছে। সূর্যকান্ত সরকার ক্যান্ডিডেট ছিলেন, হেরেছেন, কিন্তু সোনাইতে 94,000 ভোট পেয়েছেন। কিন্তু বিজেপির প্রার্থী যিনি ছিলেন উনি মন্ত্রী ছিলেন, অনেক আসাম সরকারের ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রী ছিলেন, বড়বামের নেতা ছিলেন। সোনাইতে মাত্র 44,000 ভোট পেয়েছে। এরপরে ইউডিএফ করিমউদ্দিন বড়বইয়া ইউডিএফ সমর্থন করেছিল তৃণমূলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে। রাধেশ্যাম বিশ্বাস মাত্র 6,000 ভোট পেয়েছে। এতে বোঝা যায় কংগ্রেসের ইউডিএফের স্থিতিটা সোনাইতে কোন জায়গাতে আছে আর কংগ্রেসের অবস্থাটা কোন জায়গাতে আছে। এর জন্য এইবার সূর্যকান্ত সরকার যদি 94,000 ভোট দিয়েছেন কংগ্রেসরা, আপনারা দেখবেন আমার ভোটটা 1,10,000 উপরে যাবে, হয়তো 1,20,000 উপরে যাবে। গত লোকসভা ইলেকশনে 2024 লোকসভা ইলেকশনে যারা কংগ্রেসের প্রার্থীর বিরোধিতা করেছিল এরাই এখন রিজাইন করছে। এরা আসল কংগ্রেসী না। আসল কংগ্রেসীরা কংগ্রেসের যখন নির্বাচনের প্রার্থী দেবে আর প্রার্থীর পক্ষে যারা খাটবে এরাই আসল। আজকে আপনারা দেখেছেন প্রায় 1000-এর অধিক কর্মী এসেছে, এরাই হয়েছে আসল কংগ্রেস। আর যারা নির্বাচন আসলে যে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন না করে অন্য দলের প্রার্থীকে সমর্থন করে এরা পুরানো অভ্যাস। আজকে যারা জ্ঞান দিয়েছেন ভোটে কোনো প্রভাব পড়বে না, এদের কথায় ভোটাররা কোনো মত দেবে না। ভোটার কংগ্রেসের প্রার্থী আমি আছি। গতকালকে একটা সভাতে সরাসরি আপনাকে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মীয় রাজনীতি, শাসনের রাজনীতি, জবরদস্তি রাজনীতি না করার জন্য আপনাকে উনি হুঁশিয়ারি দিয়েছেন। দেখেন, ধর্মের রাজনীতি কে করে আপনারা অতীতে দেখেছেন। 2021-এ করিমউদ্দিন বড়বইয়া ধর্মের রাজনীতি করেছেন। একটাই কথা, উনি ভোটে জিতার একটাই কথা ছিল যে আমাদের তৎকালীন পিডব্লিউ মিনিস্টার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে মুসলমান মহিলারা সন্তান জন্ম দেওয়ার বিষয়। ওই কথাকে ক্যাপিটাল করে উনি 2021-এ দিতেন। 2021-এ যেগুলো উনি ভাষণ দিয়েছিলেন ওই ভাষণগুলো নির্বাচনী ভাষা আমাদের কাছে আছে। সাম্প্রদায়িক রাজনীতি কে করে এর প্রমাণ আমাদের কাছে আছে। করিমউদ্দিন বড়বইয়া যে সাম্প্রদায়িক রাজনীতি করেন এর প্রমাণ হয়েছে 2021-এ করিমউদ্দিন বড়বইয়া ধর্মের রাজনীতি করেছিলেন। একটাই কথা, উনি ভোটে জিতার একটাই কথা ছিল যে আমাদের তৎকালীন পিডব্লিউ মিনিস্টার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে মুসলমান মহিলারা সন্তান জন্ম দেওয়ার বিষয়ে। ওই কথাকে ক্যাপিটাল করে
উনি 2021-এ জিতেছিলেন। 2021-এ যেগুলা উনি ভাষণ দিয়েছিলেন ওই ভাষণগুলা নির্বাচনের ভাষায় আমাদের কাছে আছে। সাম্প্রদায়িক রাজনীতি কে করে এর প্রমাণ আমাদের কাছে আছে। করিমউদ্দিন বড়ভূঁইয়া যে সাম্প্রদায়িক রাজনীতি করেন এর প্রমাণ হয়েছে গত 2021-এ একটা সাম্প্রদায়িক দল ইউডিএফের প্রার্থী ছিলেন, আর এবার 2026-এ আরও একটা সাম্প্রদায়িক দলের যৌথ প্রার্থী হয়েছেন করিমউদ্দিন বড়ভূঁইয়া। তো সাম্প্রদায়িকতা কে করে এখান থেকে বোঝা যাচ্ছে জোর জবরদস্তি রাজনীতিটা আমরা করি না। আমার এটা অতীতের কোনো রেকর্ড নাই। গত 2021-এ যেটা দনরিতে যেটা ঘটনা ঘটেছে, এই দনরির কেস যেটা হয়েছিল ওই কেসে পুলিশে এফআইআর করেছে, পুলিশে তদন্ত করে দেখেছে যে এটাতে সম্পূর্ণভাবে নির্দোষী আমি, পুরো প্রি প্ল্যান করে ইউডিএফের এরা করেছিল। এটা আমার কথা না, প্রথম রিপোর্ট দিয়েছে যখন আমি বিজেপিতে ছিলাম। এরপরে ওরা পুলিশ ওরাজি একটা সিজিএমে একটা কেস করেছে যে আমিনুলে যে ওর দলে থাকার কারণে পুলিশকে ইনফ্লুয়েন্স করে ওর পক্ষে এফআইআর দেওয়া হয়েছে। যখন আমি কংগ্রেস চলে জয়েন করি এরপরে ওরা সিজিএমে একটা পিটিশন করেছে যে এটা রি-ইনকোয়ারি হোক, এটাতে আমিনুল দোষী। সিজিএম পুলিশকে বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে ইনকোয়ারি করে এটা মানে দেওয়ার জন্য। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে ইনকোয়ারি করে দেখেছে যে এটা সম্পূর্ণ নির্দোষ, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি অফিসার ছিলেন উনিও এফআইআর মারেছেন। এর জন্য প্রমাণ হয় যে আমি নির্দোষ। আর করিমউদ্দিন স্বয়ং বলেছেন যে ওটা দনরির মানুষ এটা করেছেন, দনরির মানুষদেরকে কে অধিকার দিল, ওদেরকে যত সেকশন থাকে সব সেকশন ঢুকিয়ে ওদেরকে জেলে দেওয়া হোক। এটা আমার কথা না, করিমউদ্দিনের কথা। উনি নিজে স্বয়ং মানে উনি রাজি মানে বলেছেন যে ওই ঘটনাটা অন্যায় করেছেন দনরির মানুষে। আমি বলছি অন্যায় করেননি, এদেরকে আবেগিক করে করিমউদ্দিন সাহেব ব্যবহার করেছেন। আজকে এরা রিয়েলাইজ করতেছেন যে ওই কথাটা অন্যায় হয়েছে। আগামী নির্বাচনে খেলা হবে? খেলা তো হবে না, করিমউদ্দিনের সঙ্গে কী খেলা হবে? করিমউদ্দিনের সঙ্গে কোনো খেলা হবে না। কত ভোটে হারবেন ওটা বলেন, ক্লিন সুইপ হবে। কত ভোটে হারবেন? আজকে একজন সুবিধাবাদী মানুষ, চরম সুবিধাবাদী। দেখেন, যে একজন মানুষ তার নাম হয়েছে করিমউদ্দিন, তার নামের প্রতি সামান্য সম্মান থাকলে ওই এজিপি বিজেপিতেও যেত না। কারণ আসামে 33টা জেলার মধ্যে একটা জেলার নাম আসলো করিমগঞ্জ। ওই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করা হয়েছে। যে আমরা বলতে লাগবে করিমগঞ্জের আরেক নাম শ্রীভূমি। শ্রীভূমি মানে করিমউদ্দিন বড়ভূঁইয়া উর্ফে শ্রীভূমি। ওটা যদি তিনি মানে নেন, বিভিন্ন সভা সমিতিতে বলেন যে আমার আরেক নাম শ্রীভূমি, হয় সোনাই মানুষকে বলবো আপনারা ভোট দেবেন। আসাম সরকার যেটা মানে আসাম একটার সহায়তারা অনুচ্ছেদ খিলঞ্জিয়া সম্বন্ধে একটা কমিটি করেছিল বিপ্লব শর্মা কমিশন। বিপ্লব শর্মা কমিশনে রিকমেন্ড করেছে যে শিলচর মেডিকেল কলেজের নাম মইনুল হক চৌধুরী নামে করা হবে। আমরা শিলচরের মানুষ অপেক্ষা করতেছি। মইনুল হক চৌধুরী সাহেব সোনাইর বিধায়ক যদিও হতে পারেন, কিন্তু সোনাইর মইনুল হক চৌধুরী সাহেব সমস্ত বরাক উপত্যকার একজন বিকাশ করেছে। মইনুল হক চৌধুরীর নাম কবে শিলচর মেডিকেল কলেজে হবে নাম বিপ্লব শর্মা কমিশনের নাম, যেটা সবগুলা সরকার ইমপ্লিমেন্ট করতেছে, কেন আপনার শিলচরের মেডিকেল কলেজের নাম বিপ্লব শর্মা কমিশনের রিকমেন্ড মতো মইনুল হক চৌধুরীর নাম করা হয়নি? যেখানে নাম করা হচ্ছে না আর যার নাম আছে ওই নামটা মুছে দেওয়া হচ্ছে। ওই কথাটা, এইসব ব্যবহারটা বরাক উপত্যকার মানুষ, হিন্দু মুসলমান যারাই আছেন তারা ভালো করে দেখতেছে। এর জন্য দেখবেন কিভাবে কংগ্রেস দলের প্রার্থীরা জিতেন বরাক উপত্যকায়। আপনারা দেখবেন কংগ্রেস দলের প্রার্থী আজকের দিনে নির্বাচন হলে 9 জনের উপরে জিতবে।